তো আসসালামু আলাইকুম। আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা? জি স্যার, শুনতে পাচ্ছি। আহ, আমি মূলত উম, তোমরা তো 47th প্রিলিমিনারি, তাই না? জি স্যার। ওকে। তো আহ, কিভাবে শুরু করতে হবে বা কিভাবে আমরা শুরুটা করব, তার আমি একটা ওয়েল অর্গানাইজড প্ল্যান আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চাই। প্রথম কথা হলো, উম, এই যে দৃঢ় প্রত্যয় যে আমি একটা গুছিয়ে প্রস্তুতি নেব এবং অগোছালো দীর্ঘমেয়াদী প্রস্তুতি বা প্ল্যান থেকে বেরিয়ে আসা, একদম স্বল্প মেয়াদী অল্প সময়ের মধ্যে কিভাবে নিজেকে আমি পরিবর্তন করব, এই একটা দৃঢ় প্রত্যয় আমার প্রথম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। এর প্রথম যে কথাটা আমি বলতে চাই, তোমরা খাতা কলম নিয়ে রেডি তো নাকি? জি স্যার। ওকে। ওই আমি একটু হোয়াইট বোর্ড শেয়ার করি, দাঁড়াও। এই ওনার নাম হলো স্টিভ জবসের একটা কথা সবসময় আমি প্রায় সময় বলি। ওই তিনি কতগুলা এরকম স্টার আঁকলেন, এরকম স্টার স্টার আঁকলেন, এভাবে কে সর্বশেষ একটা স্টার আঁকলেন এরকম। এরপরে তিনি বললেন, এভরি স্টার ইজ এন অপরচুনিটি। প্রত্যেকটা স্টার কিন্তু এক একটা অপরচুনিটি, প্রত্যেকটা স্টার এখানে অপরচুনিটি। এটা একটা অপরচুনিটি, এটা একটা অপরচুনিটি, অপরচুনিটি। ইফ ইউ অলওয়েজ ট্রাই টু গেট দ্য স্মলার ওয়ান্স, যদি তুমি সবসময় ছোট ছোট অপরচুনিটি নিতে অভ্যস্ত হও, ইউ মাস্ট লুজ দ্য গ্রেটার ওয়ান। যদি এই ছোট ছোট অপরচুনিটি গুলো আমরা নিতেই থাকি, তাহলে এই বড় অপরচুনিটি নেয়ার আমাদের আর জায়গা থাকবে না। তো সেজন্য আমার পরামর্শ হলো, এই অপরচুনিটি মানে এই ধরো অনার্স বা মাস্টার্স কমপ্লিট করার পরে আমাদের হাতে অনেকগুলো অপরচুনিটি থাকে। ধরো তুমি অনেকগুলো টিউশন হাতে নিলা, বিভিন্ন ছোটখাটো কোম্পানিতে যোগদান করলা, মানে এরপরে উম, বিভিন্ন রাজনীতি, সমাজসেবা বা বিভিন্ন ধরনের কাজে নিজেকে এঙ্গেজ করলা, অথবা ছোট ছোট বেনিফিট আসে এমন কাজগুলোতে নিজেকে আমি এঙ্গেজ করেছি। ফলে দেখবা যে 6 থেকে 7 মাস পরে আর এই যে বড় যে মানে অপরচুনিটিটা, এটা আর আমাদের আমাদের হাত ছাড়া, অথবা আমি এটা নিয়ে আর ভাবার সুযোগ পাচ্ছি না। সেজন্য যারা উম, ধরো চাকরির প্রস্তুতি নিতে চাচ্ছ বাংলাদেশের প্রেক্ষিতে, আমার প্রথম পরামর্শ হলো জাস্ট বি আইসোলেটেড। প্রথমে তোমার হওয়া উচিত একেবারেই নিজেকে সময় দেয়া, একটু কিছুটা স্বার্থপর, অর্থাৎ নিজের স্বার্থের দিকে তাকিয়ে আম, যত বেশি তুমি মানুষের সংস্পর্শ, মানে গ্যাদারিং, মানুষের ওই যে সমাজ সেবা থেকে নিজেকে বেরিয়ে এনে পড়ার টেবিলে মনোযোগী করতে পারো, আমার মনে হয় ততই কাঙ্ক্ষিত সাফল্যটা তাড়াতাড়ি আসবে। তো প্রথম কাজ হলো এবং যদি তুমি মনে করো, একটা বিষয় আমি বলে রাখি, বিসিএস পরীক্ষা দেওয়ার বয়স কত? কত বছর? 30 বছর। 30 বছর, তাই না? 30 ইয়ার্স। এখন তো আন্দোলন চলতেছে, শিক্ষা মন্ত্রণালয় থেকেও মন্ত্রী মহোদয় কিন্তু 35-এর ব্যাপারে সুপারিশ করেছেন, সেটা পরের বিষয়। কিন্তু আদৌ কি কেউ 30 বছর বয়সে গিয়ে প্রিলিমিনারি, 30 বছর পর্যন্ত বিষয়টা অনেক ডিফিকাল্ট। আমার কাছে সব সময় মনে হয় বিসিএস পরীক্ষার আদর্শ বয়সটা হলো যারা অনার্স বা মাস্টার্স কমপ্লিট করেছ। এই এর পরে যে কয়দিন সময় থাকে বলো? অনার্স মাস্টার্স করার পরে কয়দিন সময় থাকে? ধরো 1-2 বছর যে সময়টা, এই সময়টার মধ্যে আমার মনে হয় যে বিসিএস প্রস্তুতির সবচেয়ে ভালো সময়। কারণ এই সময় আমাদের অলরেডি আমরা একাডেমিক একটা পর্যায় থেকে বেরিয়ে এসেছি, আমাদের প্রিপারেশনটা খুব সতেজ থাকে। বয়স যত বাড়বে তত বেশি পরিমাণে আমাদের পারিবারিক সামাজিক চাপ প্রেশারও বেশি কাজ করে, আর তখন প্রস্তুতি নেওয়াটা অনেক কঠিন হয়। আমি বলবো যে 30 বছর পর্যন্ত বিসিএস পরীক্ষা দেওয়া যায়, কিন্তু প্রস্তুতি নেওয়ার সবচেয়ে উত্তম সময় অবশ্যই তোমার এই গ্রাজুয়েশন করার 1-2 বছরের মধ্যেই। অতএব যে
পর আমি একদম বছরের পর বছর বিসিএস পরীক্ষা দিতেই থাকবো, তাহলে এটা আমার তারুণ্যকে ধ্বংস করবে। এই যে হাসান ভাইয়ের একটা ইয়া ছিল যে তারুণ্য খেয়ে ফেলছে বিসিএস, কারণ একটা প্রক্রিয়া এত লম্বা সময় আমার যাচ্ছে, মুনা, আমি আর অন্য কোথাও ইনভলভ হওয়ার বা অন্য কোথাও মনোযোগ দেওয়ার সুযোগ পাচ্ছি না। তো সেজন্য আমার প্রথম কথা হলো যে যদি প্রস্তুতি নিতেই চাও তাহলে জাস্ট বি আইসোলেটেড, নিজেকে একটু আড়াল করে একটা নিজের প্ল্যান অনুযায়ী অগ্রসর হই। তো আমি আহ, একটু ওভারঅল তোমার ধারণা দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আমি ইয়া করতে পারি, এই মোটামুটি গুছাই নিতে পারি। তুমি প্ল্যানটা ধাপে ধাপে প্ল্যানটা নিতে পারো। ধরো একবারে একেবারে 1 বছর মেয়াদি প্ল্যান না নিয়ে ধরো 3 মাস, 3 মান্থস করে নিতে পারো। 3 মাস, 3 মাস, 5 মাস এভাবে ভেঙে ভেঙে আমি ইয়ার নিতে পারি। তো আমি সব সময় দেখে আসছি যে বিসিএস প্রিলিমিনারির জন্য যদি তুমি দিনে সব বিষয় পড়তে যাও একদিনে, আমার মনে হয় যে এটা অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত সুফল বয়ে আনে না। তোমার, আমি মনে করি যে দিনে যদি 3টা বিষয় বা 3টা বিষয় ধরো এভারেজ পড়লে, 3টা বিষয় করে যদি পড়ি তাহলে আমার মনে হয় এটা একটা ভালো সুফল আসে। তো আমি দীর্ঘদিন ধরে যে মেথডটাকে ফলো করার পরামর্শ দিই বা আমি ব্যক্তিগতভাবে ফলো করেছি, সেটা এরকম ছিল। সেটা হলো ধরো উম এই আমি যদি আমি ধরো আমি প্রথমে আমি আমি এটা তোমাদেরকে কপিটা দিয়ে দেবো, তারপর তোমরা একটু ইয়ে করে নিও, স্ক্রিনশট অথবা লিখে নিও। আমরা যদি ধরো 150 ডেজ এর একটা প্ল্যান নেই, 150 ডেজ প্রাইমারিলি, 150 ডেজে কত মাস হয়? শুনতে পাচ্ছ নাকি? 5 months. 5 মান্থস, হ্যাঁ। 5 মান্থসের যদি 5 মান্থসের আমি যদি প্ল্যান নেই, খেয়াল করো, তাহলে আমার ইন্ডিভিজুয়াল পরামর্শ সব সময় থাকবে একদিনে সব বিষয় একসাথে না পড়ে যে কাজটা আমরা করতে পারি সেটা হলো আহ আমরা প্রথমে তোমার 150 দিনের প্ল্যান নেই এভাবে যে দিনে আমি 3টা বিষয় করে টাচ করব, দিনে 3 বিষয়। এর মধ্যে থাকবে কি কি? এর মধ্যে অবশ্যই থাকবে ইংলিশ, অবশ্যই থাকবে ম্যাথ বা মেন্টাল এবিলিটি, অর্থাৎ ম্যাথের অংশটা, ম্যাথ এবং ইংলিশকে রেগুলার রেখে, যদি কারোর ব্যাকগ্রাউন্ড ম্যাথ ইংলিশ থাকে তবুও ম্যাথ ইংলিশে যত ইমপ্রুভ করা সম্ভব এই দুইটাকে রেগুলার রেখে। আর আমাদের তাহলে সাবজেক্ট থাকে তোমার কয়টা? বলতে গেলে 4টার মতো, ধরো ইন্টারন্যাশনাল জিওগ্রাফি, বাংলাদেশ অ্যাফেয়ার্স এথিক্স, বাংলা গ্রামার প্লাস লিটারেচার, আর সায়েন্স আইসিটি। এই এই বাকি 4টাকে আমরা যদি বাকিগুলারে 4 ভাগে ভাগ করে নেই এবং প্রত্যেকটাকে যদি তুমি একটা নির্দিষ্ট সময় করে পড়ি, তাহলে আমার বিষয় হয় 3টা: ইংলিশ, ম্যাথ, এবং ধরো ওই নির্দিষ্ট একটা সাবজেক্ট যে ইন্টারন্যাশনাল। ধরো আমি প্রথমে কি কাজ করলাম, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স প্লাস জিওগ্রাফি আমি 20 ডেজ, আমি 20 দিনে পড়ে ফেললাম। ধরো আজ থেকে যদি আমি আজকে, আজকে কয় তারিখ? আজকে কয় তারিখ? 5 তারিখ। 5 তারিখ। মনে রাখবে যে যদিও রুটিন করাটা অনেক সহজ কাজ, কিন্তু ধরে রাখাটাই অনেক ডিফিকাল্ট। তুমি যদি সিদ্ধান্ত এরকম নাও যে ধরো আমি আজকে থেকে 5 তারিখ থেকে, 5 তারিখ যখন বাংলাদেশের রাত, আহ আমি যদি এরকম করি, ধরো আজকে থেকে আমরা আগামী 25 তারিখ পর্যন্ত রেগুলার ইংলিশ ম্যাথ পড়বো। ইংলিশ ম্যাথ কিভাবে পড়া যেতে পারে, ইংলিশটা তো আমি আছি মোটামুটি বলবোই কিভাবে পড়বা। আর ধরো ম্যাথ, এটাও আমি ম্যাথের আগে মেন্টাল এবিলিটি, ম্যাথ আমি বলবো, এটা একটু পরে বলি। আর ধরো আমি পড়লাম ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং জিওগ্রাফির একটা বই পুরোপুরি ভাবে শেষ করলাম 20 ডেজ। আমি টাইমও বলে দিই তোমারে। এখানে ধরো ইংলিশ আমার রেগুলার যেহেতু থাকবে, ইংলিশটাতে আমি রাখতে পারি তোমার 1 to 1-2 ঘন্টা রাখলাম। আর আমাদের ক্লাসগুলো তো হবে, এই ক্লাসগুলোর সাথে সাথে তুমি নিজের আগে নিলা একটা। সেকেন্ড, ম্যাথ মেন্টাল এবিলিটির জন্য 1-2 ঘন্টা তোমার মতো করে রাখলে।
একটা একাডেমি অংশ তো তোমার থাকবে, এটা পরের বিষয়। আর এই যে 6 থেকে 7 ঘন্টা নিরবচ্ছিন্ন ভাবে ওই টপিকটা পড়া, তুমি একটা কথা বিশ্বাস করবে কিনা, বিসিএস পরীক্ষা প্রিলিমিনারি ফেল করার প্রধানতম কারণ কোনটা তোমার কাছে কি মনে হয়? তোমার একজন ব্যক্তিগত মত শেয়ার করো। বিসিএস প্রিলিমিনারি ফেল করার প্রধান কারণ তোমার কাছে কোনটা মনে হয়? কি বলবা? কি কারণে ধরো ফেলটা বেশি আসে? কি মনে হয় প্রিলিমিনারি ফেল করার প্রধান কারণ কি মনে মনে হয়? আমি বলবো। জি স্যার বলেন। আমার কাছে মনে হয় যে সবচেয়ে প্রধান কারণ হলো আমরা বই কিনি, প্রচুর পরিমাণে বই কিনি, কিন্তু পুরোপুরি ভাবে একটা বই ভালোভাবে শেষ করি না। অর্থাৎ দেখবা যে তুমি আহ, বই পরিপূর্ণভাবে না পড়া, এটাই হলো সবচেয়ে বড় গলদ। আমি প্রচুর ক্লাস করি, মোটিভেশন নেই, এমসিকিউ দেই, অনেক কিছুই করি, কিন্তু একটা বই, টেক্সট বই বা যে কোনো একটা নির্দিষ্ট বই পুরোপুরি ভাবে ভালোভাবে শেষ করি না। এবং এটাই আমার মনে হয় যে প্রিলিমিনারি ফেল করার অন্যতম প্রধান কারণ। তো আমার পরামর্শ হলো যে যেই বইটা ধরবা একেবারেই প্রথম থেকে শেষ পর্যন্ত নিট এন্ড ক্লিন। আমি মোটামুটি এবং 100% যে ওই বইয়ের উপরে নিয়ন্ত্রণ নিতে হবে সেটাও না, 70-80% মোটামুটি যদি নিয়ন্ত্রণে নাও, আমার বিশ্বাস যে তোমার আটকাবে না। তো এই জন্য বই পড়া, মনে রাখবা যে যদি টিচারকে তুমি প্রতিদিন ক্লাস করো, অজস্র ক্লাস করো, একেবারে ফ্রুটলেস, কোনো ধরনের বেনিফিট আসবে না। তুমি আগে আহ, আচ্ছা, আগে একটা আমার বলো যে আগে কি আমরা ওষুধ খাবো, নাকি আগে আমি রোগ ডায়াগনোসিস করব, সেটা বলো। ওষুধ আগে রোগ নাকি রোগ নির্ণয় আগে? রোগ নির্ণয় আগে। রোগ নির্ণয় আগে। রোগ নির্ণয় যদি আগে হয়, এই যে আমরা ক্লাস করতে চলে আসি কোচিং সেন্টারে বা অথবা টিচারের কাছে যে যাচ্ছি, আমার তো রোগ নির্ণয় করা হয় না, আমি তো জানি না যে আমার কোথায় প্রবলেম। তো অতএব সেলফ স্টাডিতে আগে বের হবে আমার প্রবলেম গুলা কোথায়। আগে আমার রোগ নির্ণয় করব যে আমি সব বিষয়ে কি দুর্বল, আমি কি কিছুই জানি না, নাকি আমার যে অংশটাতে দুর্বলতা আছে আছে সেটাকে আমি ওভারকাম করব। তো তুমি যদি এই সেলফ স্টাডিতে যাও, ধরো যে কোনো একটা বিষয়, আমি 20 দিনের কথা বললাম, 20 days, তুমি ধরো কি করলা, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং জিওগ্রাফির যেই বইটা খুব ভালো মনে হয়, তোমার কাছে কমফোর্টেবল, পড়তে ভালো লাগে, ওইটা যদি পুরোপুরি ভাবে পড়ো, পড়ার পরে তুমি দেখবা যে হয়তো তুমি জাতিসংঘের অংশটা ভালোভাবে মাথায় আসে না, অক্ষাংশ দ্রাঘিমাংশের বিষয়টা মাথায় আসে না, বিশ্বযুদ্ধের ইতিহাসটা তোমার কাছে হয়তো ভালো লাগছে না, অথবা তোমার এই যে ইন্টারন্যাশনাল ম্যাপটা তুমি ধরতে পারছো না। এই যে আমি আমি বুঝতে পারলাম যে ইন্টারন্যাশনালে আমার এই জায়গার মধ্যে ত্রুটি আছে, তখন তুমি যদি ক্লাস করো, টিচারের কাছ থেকে হেল্প নাও, আমার মনে হয় এখানে তখনই উদ্ধার এবং উত্তরণের বড় সুযোগ আছে। তাহলে খুব ভালো করে শুনো, তাহলে আগে কি আমি টিচারের সান্নিধ্য নেব, টিচারের কাছে পড়তে চলে যাব, নাকি আগে আমি বের করব যে আমার টিচারের কাছ থেকে হেল্প নেওয়া কোথায় উচিত? আমার কথা বুঝছো কি? তো তুমি যদি এইভাবেই কাজটা করো, তো যেমন ধরো সেম বাংলাদেশ অ্যাফেয়ার্স 20 days, ধরো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর পরে তুমি বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইথিক্স একেবারে পুরোপুরি ভাবে পড়ে ফেললা। পড়ার পরে তুমি এবার দেখবে যে আমি কোন অংশটা নিজে পরে বুঝতে পারছি না, যে অংশটা বুঝতে পারছি না সেটা আমি টিচারের ক্লাস একাধিকবার করব, বা আমি টিচারের একান্ত সান্নিধ্য নেওয়ার চেষ্টা করবো যেখান থেকে আমি উদ্ধার করতে পারি। ঠিক এইভাবে করে আমি মনে করি যে ধরো তোমার +- 90 days, অর্থাৎ যদি আমি রেগুলার ইংলিশ, ম্যাথ এবং অন্য একটা বিষয় করে পড়ি, তাহলে আমার মনে হয় যে এভারেজ 90 days এর মধ্যে আমার পুরো সিলেবাসটা একবার হলেও, প্রত্যেকটা বই একবার হলেও পড়া হচ্ছে। এরপরে তুমি চাইলে এরপরে দ্বিতীয় ফেজে যে আমরা যে কাজটা করতে পারি, যে ধরো তুমি ওই যে আবার ধরো এখন তো 20 days করে নিয়েছো, এরপরে ধরো তুমি আবার 10 days, 10 দিন করে আবার রিভাইজ দিলা, আবার 5 দিন করে রিভাইজ দিলে,
অর্থাৎ বইটা মানে 3 বার পড়া হইলো। আমার বিশ্বাস যে 3 বারের মধ্যে তুমি নিয়ন্ত্রণ নেওয়ার পুরোপুরি ভাবে সুযোগ আছে। আর প্রত্যেকটা বিষয় পড়ার সাথে, ধরো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পরে আমি যখন বাংলাদেশ অ্যাফেয়ার্সে গেলাম, তখন আমি কি করলাম, তোমার ওই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর আমি সাবজেক্ট টেস্ট, যেমন অদিতি বা বিভিন্ন বইয়ের মধ্যে তো আছে না, সাবজেক্ট টেস্ট গুলোতে আমি অংশগ্রহণ করলাম। তাহলে কি হলো, আর মানে হারাই গেল না। আর ধরো ম্যাথ, যদি বিসিএস বা বাংলাদেশের গভর্নমেন্ট জব স্বপ্ন হয়, তাহলে আমার মনে হয় যে ম্যাথ মেন্টাল এবিলিটি কোনো ধরনের দুর্বলতা আছে, তোমার ভালো লাগে না, এটা ইতিবাচক সংকেত না। যদি ভালোই না লাগে, তাহলে আমার পরামর্শ একেবারেই থাকবে যে তাহলে এখানে প্রস্তুতি নেওয়ার দরকার কি। যদি ম্যাথ ভালোই না লাগে, তাহলে আমার মনে হয় যে একটা অহেতুক সংগ্রাম হবে। তো ভালো না লাগলেও ভালো লাগা তৈরি করা এবং প্রতিদিন এটা ধরে রাখা। আহ, এই ক্ষেত্রে তুমি যদি বলো যে তোমাদের বিসিএস এর ক্ষেত্রে আমরা ম্যাথ মেন্টাল এবিলিটির, আমার ব্যক্তিগত যদি পরামর্শ থাকে, সেটা হলো আমি ম্যাথের আগে আমি মেন্টাল এবিলিটি এর উপর ধারণা নিতে চাই। এবার বলো কেন। এবার তোমার কারো কোনো এক্সপিরিয়েন্স আছে কেন আমি ম্যাথের আগে কেন মেন্টাল এবিলিটির প্রস্তুতি নিতে বলি? কারণটা হলো, কত নম্বর করে বলো এখানে, ম্যাথ কত, মেন্টাল এবিলিটি কত? স্যার 15 15 30। এবার বলো, কোন দুইটার মধ্যে কোনটাতে দ্রুত প্রস্তুতি নেওয়া সম্ভব এবং কম সময়ের মধ্যে প্রস্তুতি নিয়ে মোটামুটি একটা উম, ভালো নম্বর পাওয়া সম্ভব? দুইটার মধ্যে কোনটা বলো? তো মেন্টাল অ্যাবিলিটি। অ্যাবসলিউটলি, তাই না? এবং মেন্টাল রিটেন অ্যাবিলিটি। পরীক্ষা অবশ্যই। তো যেহেতু মেন্টাল এবিলিটিতে আমার কম সময়ের মধ্যে, তো এই জন্য আমার একটা পরামর্শ হলো যে মেন্টাল এবিলিটির একটা বই, ধরো এই যে প্রথম 20 দিনের মধ্যে তুমি যদি মেন্টাল এবিলিটি, আলামিনের বই আছে বা যার বই আছে, একটা বই পুরোপুরি ভাবে তুমি 20 ডেজ, 20 দিনের মধ্যে পড়ে ফেলছো, ধরো 40 ঘন্টা সময় নিয়ে মোটামুটি একটা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছো, আমার মনে হয় যে তোমার তাতেই 7 থেকে 8 নম্বর মানে পাওয়ার মতো একটা এবিলিটি তোমার তৈরি হয়ে গেছে অলরেডি। এটা আমার বিশ্বাস। তো সেজন্য আমি বলি যে আগে মেন্টাল এবিলিটিটা যদি ভালো করে করো, তাহলে আমার একটা যে কম সময়ের মধ্যে একটা অনেক অনেক নাম্বারের আমার ব্যবস্থা হইলো। তো এরপরে ধরো ম্যাথ, রিটেন বেসড যদি বলো, আমি বলি রিটেন, তুমি একটা কাজ করতে পারো, ম্যাথ প্রস্তুতি নেওয়ার আগে যারা স্যারদের কাছ থেকে তুমি হয়তো প্রিলিমিনারি, রিটেন, ব্যাংক, বিভিন্ন নন ক্যাডার পরীক্ষায় ম্যাথ কোন কোন টপিক গুলো আসে, ওই টপিক গুলো আগে তুমি শনাক্ত করা উচিত। যেমন ধরো আমি যদি বলি, যদি শতকরা লাভ ক্ষতি বা সুদ কষা, এটা কি প্রিলিমিনারিতে আছে কিনা, হ্যাঁ বা না বলো? আছে। আচ্ছা রিটেনে আছে? বলতে পারেন। অবশ্যই আছে। ব্যাংকে আছে না? ব্যাংকের পরীক্ষা আসে না? হ্যাঁ স্যার, ব্যাংকে আছে। আছে। তো ধরো ব্যাংকে আমি আছে। বললাম সূচক, ধরো সূচক, সূচক কি প্রিলিতে আছে? জি স্যার আছে। রিটেনে আছে? ব্যাংকের পরীক্ষা আছে। প্রিলি, রিটেন, ব্যাংক, 3 জায়গায় আসে। কোন কোন টপিক গুলো, এগুলা স্যারদের কাছ থেকে একান্ত, বা যারা ভালো স্টুডেন্ট ম্যাথ, তাদের কাছ থেকে একটু সময় নিয়ে তুমি এরকম 12 থেকে 15টা টপিক নির্ধারিত করলা যে মোটামুটি এগুলা থেকে বেশি কমন পড়ে। তাহলে অতএব এই ক্ষেত্রে তুমি কি করলা, ধরো টপিক এক্সপার্ট হওয়া। অনেক সময় যে বলে যে 9-এর বই শেষ করে ফেলা, 10-এর বই শেষ করে ফেলা, 6-7-এর বই পুরোপুরি শেষ করে ফেলা, আমার মনে হয় যে এটা যারা ভালো পারেন তারা তো অবশ্যই ওয়েলকাম, এটা ভালো সিদ্ধান্ত। কিন্তু এভারেজ যাদের অবস্থান, আমার মনে হয় মানে অপরিকল্পিত ভাবে গণিত না করে পরিকল্পনা অনুযায়ী, যারা আমার মতো দুর্বল আর কি, ধরো টপিক এক্সপার্ট হওয়া। ধরো তুমি এই ক্ষেত্রে তুমি কি করলা, ধরো 10 ডেজ, 10 দিন তুমি সূচক করলা, 10 দিন। ধরো কারণ 1-2 ঘন্টা করে প্রতিদিনই তুমি সূচক করলা। ধরো 8 থেকে 10 দিন কমপ্লিট, যত দুর্বলই হোক হোক, 8 থেকে 10 দিন যদি টানা প্র্যাকটিস করে, সূচকের উপর একটা আস্থা আসবে কিনা, হ্যাঁ বা না বলো? আসবে স্যার। আসবে স্যার। আমি আমি মনে করি যে তুমি যদি এরকম 100 দিনও তোমার ওই টপিক এক্সপার্ট হও, আমার মনে হয় যে এখানে একটা ভালো নাম্বার পাওয়ার স্কোপ আছে। এখানে আমাদের রিটেন পরীক্ষায় মূল নাম্বারটাই এখানে তুলতে হবে, মূল নাম্বারটাই তোমার ম্যাথ মেন্টাল এবিলিটির মাধ্যমে তুলতে হবে। এখানে যার যত বেশি নাম্বার আসবে, তার ক্যাডার পাওয়ার সম্ভাবনা তত বেশি পরিমাণে বাড়বে। ওকে।
আর ইংলিশের ক্ষেত্রে আমি বলবো যে ইংলিশ এই বছরের প্রশ্ন তো তুমি দেখছো, তাই না? তোমরা তো প্রশ্নটা কি অ্যানালাইসিস করছো? জি স্যার। প্রশ্ন অ্যানালাইসিস করছো, তাই না? যদি প্রশ্ন অ্যানালাইসিস করে থাকো তাহলে আমার একটা কথা বলো যে এখানে প্রশ্নের মধ্যে অনেক ট্রিকি কোশ্চেন অ্যাড করা হয়েছে। এটা কি তোমরা ধরতে পারছো কিনা? প্রশ্ন আগে বলো, এখানে প্রশ্নটা অ্যানালাইসিস করেছে এমন কেউ আছো কিনা? স্যার আমি পরীক্ষা দিয়েছিলাম। পরীক্ষা দিয়েছে, আচ্ছা। আর এমনি অনেকে আছো যে হয়তো প্রশ্নটা তুমি দেখো নাই। আমি প্রথমে বলতে চাই যে একজন বিসিএস প্রার্থীর প্রথম পাঠ কি লেখা রাখো খাতার উপরে। প্রথম পাঠ যে আসলে আমার প্রস্তুতি নেওয়ার শুরুতে কি করা উচিত। তাহলে আমি আমার আমার পরামর্শ থাকবে যে অন্তত গত 5-7 বছরের প্রশ্নগুলো, 5 to 7 years, 5-7 বছরের প্রশ্ন তুমি 5 to 7 years, 5 to 7 years তুমি কি করলা? 5-7 বছরের প্রশ্ন তুমি কি করলা বলো? হুম, এই আগে সলভ করবা। আগে দেখবা যে আমার কোথায় নাম্বার কমে যাচ্ছে এবং কোথায় আমি ভালো করছি। আগে ওই যে সেলফ ডায়াগনোসিস এর কথা বললাম, তো এই জন্য আগে দেখবে যে আমি কি ইংলিশে কিছুই পারি না, নাকি আমার কিছু জায়গায় প্রবলেম আছে। এই জন্য উম, এই ক্লাস ক্লাস করার আগে তুমি প্রিভিয়াস কোশ্চেন গুলো, গত 5-7 বছরের প্রশ্নগুলো আগে একবার অ্যানালাইসিস করো। করার পর দেখো যে আমি কোন জায়গায় খুব বেশি দুর্বল, ওইগুলারে আমার ট্রিটমেন্ট করে সচল সবল করা লাগবে। তাহলে এই তো আমার আবারও বললাম খাতার উপরে লেখা রাখো। যদি বলো যে যে স্যার আজকের ক্লাসে আপনি কি শিখাইলেন, আমি বললাম যে আজকে একটাই শুধু জানছো যে তুমি প্রস্তুতি নেওয়ার আগে আমার বিগত সালের প্রশ্নগুলো, প্রশ্নের ধারা কেমন, কিভাবে প্রশ্ন আসে এবং আমি এগুলোর সাথে কতটুকু নিজেকে অ্যাডজাস্ট করতে পারি, আমি কোন কোন জায়গায় খুবই দুর্বল এবং কোনটাতে আমি কনফিডেন্টলি আনসার করলে হচ্ছে। এগুলোর তোমার একটা সেলফ অ্যানালাইসিস। তুমি এখানে প্রথমে লিখবা বাংলায় ধরে 45তম বিসিএস, বাংলার মধ্যে তোমার অবস্থানটা দেখলা যে বাংলায় কয়টা, আদৌ 30-এর মধ্যে তুমি কত পাচ্ছ, 35-এ কত পাচ্ছ। ইংলিশ লিটারেচারে ধরো 15 নম্বরের মধ্যে তুমি কত পাচ্ছ, আদৌ নাম্বার পাচ্ছ কিনা। এগুলার একটা মানে ট্রেকিং করা যে আমি এখানে আমার এই অবস্থানটা আছে। তো এই কথাটা রাখবা কিনা আজকে 1-2 দিনের মধ্যে প্রিভিয়াস কোশ্চেন, বিসিএস এর প্রিভিয়াস কোশ্চেন গুলো, মানে কোনো সলভ দেখা ছাড়া, সলভ রাখতে পারো তাও সমস্যা নেই, সলিউশন পরে দেখো, জাস্ট প্রশ্নটা, ফ্রেশ প্রশ্নটা নিয়ে তুমি অ্যানালাইসিস করবা কিনা সেটা বলো। স্যার হুম। স্যার আমি তো ইংলিশ গুলাতে কিছু পারি না, বাকিগুলাতে মোটামুটি কিছু। আগে দেখতে হবে যে তুমি কি একেবারে শূন্য কিনা, এটাও দেখতে হবে, হ্যাঁ নাকি স্যার। দুই একটা। স্যার গ্রামার আইটেম গুলা কিছু পারি, কিন্তু স্যার হচ্ছে লিটারেচার তো কিছুই পারি না সমস্যা স্যার। নেই লিটারেচারে। এবার একটা খেয়াল করে দেখো, লিটারেচারে ইংলিশ লিটারেচারই একদম সহজ। আচ্ছা স্যার তোমরা আমি পরীক্ষা যে, দিতে। না দাঁড়াও, এখানে এমন কেউ আছো কিনা যে আমি যে এই যে সাজেশন আকারে 5টা ক্লাস নিয়েছিলাম জি স্যার পরীক্ষার আমি আগে। আছি। আচ্ছা ধরো এখান থেকে কয়টা করে প্রশ্ন, এই যে এই ধরো 5টা সাজেশন ক্লাস, অন্য কিছু না, কয়টা কম প্রশ্ন কমন করতে পারে? স্যার এবার লিটারেচার তো সবই কমন আসছে। মানে একেবারে তেলে, মানে তুমি দেখো, মানে একটা সাজেশন ক্লাস আর কিচ্ছু না। মানে তাহলে এর চেয়ে সহজ তো আর কোনো কিছু হওয়ার কথা না। আর আচ্ছা ধরো প্রশ্ন যদি আনকমন থাকতো তাহলে কি আমরা আনসার করতে পারতাম? হ্যাঁ বা না বলো? না স্যার। সহজ কথা, তুমিও পারতাম না, আমিও পারতাম না। অতএব এইখানে তুমি একটা আস্থার জায়গা হলো লিটারেচারে কিছু প্রশ্ন একেবারে সিলেক্টেড। যেমন ধরো আমার বইয়ের মধ্যে যে বোল্ড করা অংশটা আছে না, স্যারের বইয়ের মধ্যে যে বোল্ড করা অংশটা বা ওইগুলো পড়লে ইনাফ, মোর দিনে না। অল্প পরিশ্রমে বেশি লাভ, বেশি নাম্বার আসে। একমাত্র সাবজেক্ট নাম বলো কি, এটার কি? স্যার তাহলে এটা পড়ার টেকনিক কি? ডোন্ট ওরি, তুমি ইয়ে করো না, ওই যে ওই গ্রুপে যে তুমি লিটারেচারের ওই ওই লেকচার গুলো তুমি শোনো তাও চলবে। একেবারে অল্প পরিশ্রমে বেশি তুমি দ্রুত মানে বেশি নাম্বার পাইবা। লিটারেচার ডোন্ট ওরি, একদমই টেনশন করার দরকার নেই। প্রিভিয়াস কোশ্চেন গুলো ভালো করে দেখে ফেলো। যে কোনো একটা বইয়ের জিস্ট অংশটা হাবিজাবি
ভারী ভারী বোকা বোকা তথ্য নেওয়ার দরকার নাই। প্রিভিয়াস কোশ্চেন বেসড একটা প্রস্তুতি নাও, হয়ে যাবে ইনশাল্লাহ। ডোন্ট ওরি, আমি আবার বললাম 10টা প্রশ্ন কমন আসলে 10টাই 10-এ পাইবা, আনকমন আসলে তুমিও পাইবা না। আই এম অলসো সরি, আমিও আবার গুগল থেকে বের করে নাম্বার প্রশ্ন দেখে উত্তর করতে হবে, কারণ আনকমন প্রশ্নের উত্তর দেয়া চারটিখানি বিষয় না। ওকে, তো লিটারেচার নিয়ে তুমি টেনশন করার দরকার নেই। এবার গ্রামার নিয়ে আমি কথা বলবো। তাহলে গ্রামারের মধ্যে আগে তাহলে আমার বলো, প্রস্তুতির প্রথম পার্ট কি বললাম, সর্বপ্রথম কি কাজ করবে আজকে ক্লাস শুরুর পরে প্রথম কাজটা কি হবে বলো তো? প্রিভিয়াস কোশ্চেন গুলা প্রিভিয়াস কোশ্চেন গুলো প্রিভিয়াস অ্যানালিসিস করবে, প্রশ্নগুলো অ্যানালাইসিস অ্যানালাইসিস করবে এবং করবাই ভালো করে, এবং কোন সমাধান দেখবা না, দেখবা যে তোমার ঘাটতিটা কোথায় থাকছে বেশি আর কোনটাতে তোমার কনফিডেন্সটা বেশি। এই দুইটার সবল দিক এবং দুর্বল দিক, তোমার স্ট্রং জোন উইক জোন দুইটারে আগে ফাইন্ড আউট করবা, সেই অনুযায়ী তুমি ট্রিটমেন্ট নেবে। কোন কোন তুমি দেখতেছো যে পারা প্রশ্ন বেশি ভুল করতেছো, পারো কিন্তু তুমি বুদ্ধি খাটাইতে পারো না, তাহলে অতএব তোমার বোঝা গেল তোমার বেশি বেশি এমসিকিউর সাথে এমসিকিউ প্র্যাকটিস করা উচিত। ওকে, মনে রাখবা যে একটা কথা আছে যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আগে নো দাই সেলফ। তুমি জ্ঞান অর্জন করার প্রথম শর্ত হলো নো দাই সেলফ। তুমি দৌড়ে চলে আসতেছো ক্লাস করার জন্য, আমার কাছে মনে হয় না এটা তুমি সঠিক সিদ্ধান্ত নিছো। আগে জানো যে আমি কোথায় আমার দুর্বল দিকটা আছে, সেগুলোর আমি স্ট্রং করব। আচ্ছা, তারপরে এরপরে যদি আসো তোমার ও এখন ইংলিশ গ্রামারের কথা যদি তুমি বলো, গ্রামারে দুইটা অংশ, একটা হলো আন্ডারস্ট্যান্ডিং আর একটা হলো মেমোরাইজিং। আর বলো আন্ডারস্ট্যান্ডিং আর মেমোরাইজিং এর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কি আর মেমোরাইজিং কি? আন্ডারস্ট্যান্ডিং আর মেমোরাইজিং আমরা ইংলিশ গ্রামারটাকে দুই ভাগে ভাগ করে নিতে পারি, একটা হলো আন্ডারস্ট্যান্ডিং আর একটা কি বলো মেমোরাইজিং। ধরো আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে কি আছে আর মেমোরাইজিং এর মধ্যে কি আছে। তুমি যেমন ধরো এই প্রশ্নটাই হাতে নাও, ধরো আমি প্রশ্নটা নেই একটু। ধরো এখানে ধরো হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ ভার্ব। এটাও ধরো অলরেডি এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং তো আছে সাথে, এটা মোটামুটি মেমোরাইজিং এর মধ্যে। তুমি এটা জানা জানা থাকা লাগবে যে এই শব্দটা, এই কিছু কিছু শব্দ এটাকে বলা হয় ডিনোমিনাল ভার্ব। ডিনোমিনাল ভার্ব, কিছু কিছু নাউন বাক্যে কি হয় বলো, ভার্ব হয়, এটা ডিনোমিনাল ভার্ব বলা হয়। যেমন ধরো হাজব্যান্ড ইউর মানি, এই ধরো তোমার ইজ এ ফেস, ইউ হ্যাভ টু ফেস দ্য সিচুয়েশন। হেড ইজ মাথা, রোনালদো হেডেড দ্য বল, ইজ আমি হ্যান্ড, হি হ্যান্ডেড ওভার দ্য মানি। ধরো এই প্লিজ আই এট মাই ব্যাগস, আমার ব্যাগের দিকে চোখ রেখেন, বুঝছো কিনা? মানে অর্থাৎ কিছু ভার্ব আছে যেগুলো, যে মাস্টার, প্লিজ মাস্টার দ্য আর্ট, বুঝছো না? ব্রাশ ইউর টিথ, এই যে উইথ এ ব্রাশ, তাহলে কি হলো, কিছু নাউন বাক্যে ভার্ব হয় এটা, তাহলে এটা এই শব্দগুলো মেমোরাইজিং এর মধ্যে থাকে। আচ্ছা, যেমন ধরো তারপরে ইন হুইচ সেন্টেন্স লাইক ইজ ইউজড এজ এ প্রেপোজিশন, এটা কি মেমোরাইজিং না আন্ডারস্ট্যান্ডিং সেটা বলো? আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিং, আন্ডারস্ট্যান্ডিং কিন্তু বোঝা লাগবে যে এটা হি লাইকস, এই লাইকটা এখানে ভার্ব, তাই না? এরপরে হি লাভস লাইক হিজ ফাদার ডাজ, এই লাইকটা কি প্রিপোজিশন নাকি কনজাংশন হইলো বলো? বলো, দুইটা বাক্যকে যেহেতু সংযুক্ত করছে, তাহলে কি এটাকে আমরা প্রিপোজিশন বলবো? কনজাংশন কনজাংশন। আবার ধরো হি ক্লাইম্ব দ্য ট্রি লাইক এ ক্যাট, এই লাইক কি বলো? প্রিপোজিশন এজ এ ক্যাট, তাই না? লাইক যদি প্রিপোজিশন হয়, মত অর্থ প্রকাশ করে তখন এটা প্রিপোজিশন হয়। তাহলে এটা এটা আগে বলো, এটা কি মেমোরাইজিং না আন্ডারস্ট্যান্ডিং? আবার ধরো নিচে আসলো যে আন্ডারস্ট্যান্ডিং হি ডাইড ফলোয়িং দ্য ইনসিডেন্ট, ফলোয়িং শব্দটাতে এখানে বলছে যে কি, যে এটা কি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন নাকি প্রিপোজিশন? তাহলে বলো ফলোয়িংটা এখানে কি? প্রিপোজিশন। হ্যাঁ, প্রিপোজিশন। অর্থাৎ আমরা জানি যে প্রেজেন্ট পার্টিসিপলের যে বিষয়টা আছে, দেখে পুরোটাই আন্ডারস্ট্যান্ডিং। কিভাবে? যে তোমার ওই প্রেজেন্ট পার্টিসিপল এবং জেরান্ডের বিষয়ে আমরা একটা অধ্যায়ে পড়ি, যে
প্রেজেন্ট পার্টিসিপল বাক্যে কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয় বলো তো? আর জেরান কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয় বলো? প্রেজেন্ট পার্টিসিপল কোন পার্টস অফ স্পিচ আর জেরান কোন পার্টস অফ স্পিচ? জেরান বাক্যে সাধারণত নাউন হিসেবে, বাক্যে যেখানে নাউন বসে, নাউনের পজিশন গুলাতে কি বসে বলো? জেরান বসে। তো আর যদি নাউন ছাড়া অন্য অন্য পার্টস অফ স্পিচের স্থলে যদি আইনযুক্ত ভার্ব বসে, ধরো প্রিপজিশনের স্থলে, অ্যাডজেক্টিভের স্থলে, কনজাংশনের স্থলে, অ্যাডভার্বের স্থলে, তাহলে সেগুলোকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল কখনো কখনো অ্যাডজেক্টিভ হয়, কখনো কখনো কি হয় বলো? অ্যাডভার্ব হয়, কখনো কখনো প্রিপজিশন হয়। তাহলে এখানে হি ডাইড আফটার দ্য ইনসিডেন্ট, তাহলে আফটার অর্থে তুমি কি করতে পারো বলো? ফলোইং। ফলোইং শব্দটা এখানে প্রিপজিশনে কাজ করেছে, আন্ডারস্ট্যান্ডিং। হাউএভার তাহলে আবার ধরো, রাইটিং এ ডায়েরি ইজ এ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ দ্য রাইটিং স্কিল। তাহলে রাইটিং স্কিল বাড়ানোর জন্য রাইটিং এ ডায়েরি। তাহলে আমার বলো তো একটু, এই বাক্যের সাবজেক্টটা কি? এই বাক্যের মূল ভার্বটা কি? কে বলতে পারবা? এই বাক্যের ফাইনাইট ভার্বটা কি? শুনতে পাচ্ছ কিনা? এই কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। তাহলে এই বাক্যের মূল ভার্ব, ফাইনাইট ভার্বটা কি বলো? ইজ। ইজ। তাহলে ফাইনাইট ভার্বের পূর্বে এটা কি বলো? সাবজেক্ট। তাহলে আমরা জানি যে সাবজেক্টের স্থলে কি বসে বলো? নাউন বসে। অবশ্যই নাউন। তাহলে অতএব এটা আমরা কি বললাম বলো? নাউন ফ্রেজ। তো পুরা ইংলিশ গ্রামারটাকে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা দুই ভাগে ভাগ করতে পারবো। দুই ভাগে। একটা হলো কি বলো? আহ একটা হলো উম একটা হলো কি, একটা হলো আন্ডারস্ট্যান্ডিং, আর একটা হলো কি বলো? মেমোরাইজিং। পুরা কিছু বিষয় আমাদের খুব ভালোভাবে বোঝা লাগবে, আর একটা হলো আমাদের কিছু বিষয় কি করতে হবে? মুখস্থ করতে হবে। তো আন্ডারস্ট্যান্ডিং এর যে বিষয়গুলো আছে, তুমি যদি আমরা সিলেবাসটা অ্যানালাইসিস করি, বিসিএস সাথে সাথে বিসিএস এর সিলেবাসটা একটু দেখো। সিলেবাসের মধ্যে যদি আমরা যাই, তোমার সিলেবাসটা একটু দেখো। সিলেবাস, সিলেবাসের মধ্যে দেখো যে আমরা সিলেবাসটা একটু ভালো করে পড়ি। সিলেবাসের যতগুলো প্রশ্ন আসে, মোটামুটি সিলেবাসের মধ্যে আসে, দুই একটা প্রশ্ন ছাড়া। তো সিলেবাসের মধ্যে আমরা যে নাউন, প্রোনাউন, ভার্ব, ঠিক আছে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, এরপরে ইডিয়মস এন্ড ফ্রেজ, ক্লজ, এইভাবে ভাগ করা আছে। তাহলে আমি তোমার ইন্ডিভিজুয়ালি যে প্রক্রিয়া আমরা ক্লাসগুলাতে অগ্রসর হব, বা তোমার ইন্ডিভিজুয়ালি পড়া উচিত, সেটাতে আমি আমি বলতে চাই দুই ভাবে আমরা ভাগ করে নেব। একটা হলো কি, একটা হলো কি দেখো, একটা হলো এই দেখো, আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে থাকবে কি? নাউন। নাউন, ওই যে যেমন ধরো নাউন কি, আমরা নাউনটা নিয়ে যদি ভালো করে পড়ি যে নাউনের প্রকারভেদ গুলা কি আছে, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, বা তোমার কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, এরকম ভাবে যদি আমরা পড়লাম। তারপরে কি তোমার, হ্যাঁ, তারপরে ধরো নাউন কোথায় বসে বাক্যে? নাউন কোথায় বসে? সাবজেক্টের স্থলে, অবজেক্টের স্থলে, প্রিপজিশনের পরে, আর্টিকেলের পরে, ডিটারমিনার পরে। এই যে একটু আজকেও বললা, একটু আগেও আসলো, রাইটিং এ ডায়েরি ইজ, ইজ ইন সাবজেক্টের স্থলে বসছে নাউন। তাহলে কোথায় নাউন বসে এটা আমি ভালো করে জানি নিলাম, তাহলে নাউনটা ভালো করে পড়লাম। ঠিক ঠিক এরকম ভাবে প্রনাউন অধ্যায়টা ভালো করে পড়লাম। এটা কিন্তু সিলেবাস ধরে ধরে তুমি প্রনাউনটা পুঙ্খানুপুঙ্খ টিচারের কাছে পড়ো বা না পড়ো, তুমি প্রথম অধ্যায় প্রথম পড়াই হলো তোমার কাজ, হলো সিলেবাসে নাউন দেওয়া আছে, নাউনটা ভালো করে পড়া। বিভিন্ন বই থেকে ভালোভাবে অ্যানালাইসিস করলাম যে নাউনটা কি, নাউনের ক্লাসিফিকেশনটা কি। একেবারে এগুলো তো উম খুব কাঠখোট্টা কঠিন কিছু না, একেবারে সহজ, ছোটবেলা থেকে বেরো আসছো। তারপরে প্রোনাউন নিয়ে ধরো, প্রোনাউন যে ধরো রিসিপ্রোকাল প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, প্রোনাউনের যে বিভিন্ন ভাগগুলো আছে, সেটা মাথায় রাখলা, আর গুরুত্বপূর্ণ অংশটা তুমি একটু করে নিয়ন্ত্রণ নিয়ে আসলা, একেবারে নাথিং। এবার ধরো ডিটারমিনার। ডিটারমিনার মানে কি? ওই যে ডিটারমিনার তো মানে ওই নাউনকে যে
কোয়ালিফাই করে। অ্যাজেক্টিভের ডিটারমিনার এক ধরনের অ্যাজেক্টিভ, অর্থাৎ ডিটারমিনার হলো নাউনকে কোয়ালিফাই বা মডিফাই করে, অর্থাৎ যে তোমার সংখ্যা, পরিমাপ, মালিকানাবাচক যে অ্যাজেক্টিভ গুলো আছে না, সেগুলো ডিটারমিনার। 1 2 3 4, অল, সাম, ফিউ, লিটল, মাচ, মেনি। তাহলে কোথায় মেনি বসে, কোথায় মাছ বসে, কোথায় এ লট অফ বসে। তাহলে আমরা ওই যে ডিটারমিনার গুলোকে যদি তিন ভাগে ভাগ করে ফেলি, কতগুলা কাউন্টেবল নাউনের পূর্বে, কতগুলো আনকাউন্টেবল নাউনের পূর্বে, কতগুলো কাউন্টেবল আনকাউন্টেবল উভয় নাউনের পূর্বে বসে। এইভাবে ভাগ করে তুমি যদি, জাস্ট সহজ কথা, যে কোন কোন নাউনের পূর্বে কোন ডিটারমিনারটা বসে, অর্থাৎ কোথায় মেনি বসে, কোথায় মাছ বসে, কোথায় এ লট অফ বসে। তো এইভাবে আমরা ভাগ করে নিলে হলো, কোথায় ফিউ বসে, কোথায় ফিউ বসে, কোথায় লিটল বসে, কোথায় সাম বসে। তাহলে এরপরে ধরো অ্যাজেক্টিভ। তাহলে তুমি যদি বাক্যে অ্যাজেক্টিভ নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করবে, তাহলে নাউন বা প্রোনাউনকে যদি কোয়ালিফাই করে, তো সেটা অ্যাজেক্টিভ। এটা অ্যাজেক্টিভ। যদি নাউন বা প্রোনাউনকে একটা শব্দ এসে কোয়ালিফাই করে, এটার নাম অ্যাজেক্টিভ। একটা বাক্য এসে কোয়ালিফাই করলে এটার নাম অ্যাজেক্টিভ ক্লজ। আর যদি একটা তোমার কি বলো, যদি উম একটা কি তোমার একটা ফ্রেজ এসে যদি নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, সেটা অ্যাজেক্টিভ ফ্রেজ। তাহলে অ্যাজেক্টিভটা আমরা ভালো করে চিনলেই হবে যে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করছে কিনা। যদি কোনোভাবেই কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে থাকে, এটা যদি একটা শব্দ হয় এটার নাম অ্যাজেক্টিভ, একটা যদি বাক্য হয় এটার নাম অ্যাজেক্টিভ ক্লজ, আর যদি একটা একাধিক শব্দ হয়, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব না থাকে, তাহলে অ্যাজেক্টিভ ফ্রেজ। সেম সিমিলারলি অ্যাডভার্বও আমি পরবর্তী ক্লাসটাতে আমি শুধু অ্যানালাইসিস করবো যে, ধরো সিলেবাস বুঝলে, তুমি যদি সিলেবাসটা ভালো করে বুঝতে পারো, তাহলে মোটামুটি তোমার ধরো উম, একটা আস্থা কাজ করবে যে আমি ইনশাল্লাহ পারবো। ইংলিশ গ্রামার এত কঠিন না যে তুমি পারবে না একেবারে। তুমি শুধু এটার জন্য রেগুলার একটা প্র্যাকটিসের প্রয়োজন। আর এই টপিক গুলোর উপরে যত বেশি পরিমাণে আমরা তোমার এই কি কাজ করবো বলো, এমসিকিউ চেক করবো, ততই দেখবা যে নিজেকে ইমপ্রুভ করার সুযোগ আছে। যেমন এমসিকিউ, প্রচুর এমসিকিউ চেক করার কারণটা কি, কেন পরামর্শ থাকলো? যেমন ধরো এই বছরের একটা প্রশ্ন দেখো, আমরা জানি, যেমন ধরো দেখো, ধরো এই আমি একটা প্রশ্ন বলি। হুম উম, এই যে ধরো ধরো এখানে হিজ ড্রিম দ্যাট হি উইল বি এ বিসিএস ক্যাডার ফাইনালি কাম ট্রু। ধরো এখানে আমরা কি কাজ করি, যে এই যে রিলেটিভ প্রনাউন যুক্ত ক্লজ সাধারণত অ্যাডজেক্টিভ ক্লজ হয়, এটা সত্য কথা। কিন্তু এখানে কিন্তু এটা নাউন ক্লজ। কেন নাউন ক্লজ? তোমার ওই যে দেখো এখানে হিজ ড্রিম দ্যাট হি উইল বি এ বিসিএস ক্যাডার, এর পজিটিভ ক্লজ, পজিটিভ। হিজ ড্রিম যেটা, দ্যাট হি উইল বি এ বিসিএস ক্যাডার, হিজ ড্রিম ইকুয়াল টু হি উইল বি এ বিসিএস ক্যাডার। অর্থাৎ হিজ ড্রিম যা, হি উইল বি বিসিএস ক্যাডার, একই কথা। দেখো যে এটা এটা এমসিকিউ তে যদি দেখো যে দ্য নিউজ দ্যাট হি ডাইড ইয়েস্টারডে ইজ ট্রু বা ফলস, তাহলে দ্য নিউজ আর দ্য দ্যাট হি ডাইড, তাহলে নিউজ যা, নিউজ যেটা, দ্যাট হি ডাইড সেটা। তো এই যে তুমি শুধু এমসিকিউ যদি চেক করলে দেখবা যে এই প্রশ্নগুলোর উত্তর আমরা। এরপর দেখো এখানে আরেকটা বিষয়, এমসিকিউ, দ্য সাবমেরিন ডিপড টু অ্যাভয়েড এর পরে, ধরো অ্যাভয়েড এর পরে তোমার আমরা এখানে অনেকেই যে কাজটা করেছে, অ্যাভয়েড এর পরে আমরা জানি যে রান বসে, অ্যাভয়েড এর পরে অনেক আইনযুক্ত ভার বসে, অ্যাভয়েড এর পরে আর চিন্তা ভাবনা করা ছাড়াই আইনযুক্ত ভার দিয়ে ফেলেছে। কিন্তু ওই যে দেখো, তোমার কি এটা কিন্তু, এটা কি দ্য সাবমেরিন ডিপ টু অ্যাভয়েড, তাহলে সিং বাই দ্য এনিমি প্লেন নাকি বিং সিন? তাহলে সাবমেরিন তো আর নিজে অ্যাক্টিভ হইতে পারে না, তাহলে এটা অবশ্যই এটা পেসিভে যাবে। তাহলে এই জন্য বিং সিন আমরা ব্যবহার করা উচিত। তাহলে এই যে সি নম্বর, এটা কিন্তু অনেকেই প্রথম ধাক্কায়, প্রথমেই অ্যাভয়েড দেখার পরেই অনেকে আমরা এখানে অনেকে যে কাজটা করার সম্ভব আশঙ্কা আছে, সেটা হলো সেইং অ্যান্সার করা। আবার ধরো ইন ফিয়ার অফ, এই যে অফ প্রিপোজিশনের পরে যে রান, এই চিন্তা করে, হুম, ইন ফিয়ার অফ, একেবারে যদি প্রশ্ন চারটাই না পড়ে, বিপজ্জনক যে কাজগুলো অনেকেই কাজটা করে ফেলবে কি, তাহলে ইন ফিয়ার অফ অ্যারেস্টিং। তাহলে সে কি অ্যারেস্ট করার ভয়ে না অ্যারেস্ট হওয়ার ভয়ে, তুমি বলো তো?
অ্যারেস্ট করার ভয়ে নাকি অ্যারেস্ট হওয়ার ভয়ে, কোনটা হয়? এই শুনতে পাচ্ছ? অ্যারেস্ট হওয়ার ভয়ে। অ্যারেস্ট হওয়ার ভয়ে। তাহলে প্রবলেমটা কোথায় দাঁড়াচ্ছে? ওই যে আমরা অফ প্রিপোজিশনের পরে জেরান্ড হয়, আইনযুক্ত ভার্ব খোঁজ করেই সাথে সাথে কোনো অ্যানালাইসিস করা ছাড়াই অ্যারেস্টিং অ্যান্সার করে ফেলা। তো তুমি এরকম ধরনের যত বেশি পরিমাণে সিকোয়েন্স অ্যানালাইসিস করবা, তত ওই প্রিপোজিশনের পরে যে জেরান বসে, বিং তো জেরান ঠিকই আছে, এখন আমি কি এটা অ্যাক্টিভে নেবো না প্যাসিভে নেবো, বাক্যের চাহিদাটা তো আমার দেখা লাগবে। তো এই হলো বিষয়। তো আমার পরামর্শ রইলো এরকম যে তোমার তো এই প্রত্যেকটা টপিক পড়া আর এটার উপরে পর্যাপ্ত পরিমাণে এমসিকিউ সলভ করা, এটা হলো ইংলিশ গ্রামারের উত্তরণের সবচেয়ে সহজ উপায় এবং কার্যকর পদ্ধতি। শুধু গ্রামার পড়লেই হবে, নিয়ম জানো, কিন্তু কাজে লাগাইতে পারলাম না, এটাই হলো সবচেয়ে বড় ব্যর্থতা। তাহলে কাজ কি? তাহলে আমরা এই প্রথমে এই যে দেখো, প্রথমে আমরা তাহলে যে কাজটা আমার পরামর্শ হলো প্রথমে আমি পার্টস অফ স্পিচ গুলা খুব ভালো করে পড়লাম, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এটার উপরে ভালোভাবে দখলে নিলাম। ইংলিশ গ্রামার একটা অর্ধেকের চেয়ে বেশি তোমার নিয়ন্ত্রণে চলে আসছে। তাহলে প্রথমে আমরা পার্টস অফ স্পিচ, ধরো আজকে ডেইলি স্টারে যত লেখা হয়েছে, যতগুলো শব্দ লেখা হয়েছে, নিশ্চয়ই প্রত্যেকটা কোনো না কোনো পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত, হ্যাঁ বা না বলো? জি স্যার। অফকোর্স। তাহলে তুমি দা ডেইলি স্টার, দি ডিটারমিনার, ডেইলি অ্যাডজেক্টিভ, স্টার নাউন, ধরো এরকম বললাম। তাহলে ডেইলি স্টারের প্রত্যেক, তাহলে আমি পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে জানা মানে আমার একটা বড় শক্তি আমার অর্জন করা। তাহলে আমি নাউন চিনি, অ্যাডজেক্টিভ চিনি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, আমি প্রত্যেকটা চিনি, 1 নম্বর। তাহলে এর একটা বিষয়। এরপরে কি দ্বিতীয়ত হলো, দ্বিতীয়ত কাজ হলো কি তোমার ইয়া উম, 2 নম্বর কাজ হলো পার্টস অফ স্পিচ চেনার পরে আমরা পড়ে চলে যাওয়া সেন্টেন্সের মধ্যে। সেন্টেন্স ধরো, সেন্টেন্স কয় ধরনের বলো? দুই দুই ভাগে আমরা ভাগ করি। একটা হলো অর্থের অনুসারে, বেসড অন মিনিং, এবং বেসড অন স্ট্রাকচার। বেসড অন মিনিং যদি বলি, বেসড অন মিনিং কি তোমার, বেসড অন মিনিং কি বলতে পারি বলো? ধরো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লামেটরি, এগুলা গেল। আর স্ট্রাকচার অনুযায়ী 3 ধরনের, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তুমি বলো আজকে ডেইলি স্টারে যত বাক্য লেখা হয়েছে, হয়তো এই বাক্যগুলা 3টার মধ্যে কোনোটা পড়ে কিনা বলো? হয়তো নিশ্চয়ই সিম্পল হবে, নইলে কমপ্লেক্স হবে, নইলে কম্পাউন্ড হবে, ইয়েস অর নো, এছাড়া তো আর কিছু না, নাকি? হ্যাঁ বা না বলো? জি স্যার। দ্যাটস ওকে। তাহলে আমি যদি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আইডেন্টিফাই করতে পারি, দ্যাটস ওকে। তারপর আমি যাবো কি, যদি আমি তাই আইডেন্টিফাই করতে পারি এটা সিম্পল, এটা কমপ্লেক্স, এটা কম্পাউন্ড, এটা যদি আমি আইডেন্টিফাই করতেই পারি, তাহলে সিম্পল থেকে কিভাবে কমপ্লেক্স করা হয়, কমপ্লেক্স কে কিভাবে কম্পাউন্ড করা হয়, কম্পাউন্ড কি কিভাবে, তাহলে ট্রান্সফরমেশন হয়ে যাবে। যেমন এই বিশেষ পরীক্ষা ট্রান্সফরমেশন ছিল। এরপরে ধরো কমপ্লেক্স সেন্টেন্সের 2টা অংশ, একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা কি বলো, সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে তোমার তোমার কি বলো, আহ, তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা হয়তো নাউন ক্লজ হবে, নইলে অ্যাডজেক্টিভ হবে, নইলে অ্যাডভার্ব হবে। এই যে সাবঅর্ডিনেট ক্লজের নাম 3টা, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এটা তুমি কিভাবে সহজে চিনবা? ওই যদি পার্টস অফ স্পিচ সম্পর্কে ভালো ধারণা থাকে, যে আমি নাউন চিনলাম, অ্যাডজেক্টিভ চিনি, অ্যাডভার্ব চিনি, তাহলে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, যেখানে নাউনের ফাংশন যা, নাউন ক্লজের ফাংশনও তা। এই যে সাবজেক্টের স্থলে, অবজেক্টের স্থলে যেখানে নাউন বসে, ঠিক সেখানে নাউন ফ্রেজ, নাউন ক্লজ বসে। যেখানে যেখানে অ্যাডজেক্টিভ যা কাজ করে, অ্যাডজেক্টিভের যা কাজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লজের কাজ তা। তো এই হলো বিষয়। তো আমি যে কথাটা বলবো যে প্রথমে আমি ইংলিশ গ্রামারের মধ্যে 2টা অংশ গুরুত্বপূর্ণ। একটা হলো আমি আই ক্যান আন্ডারস্ট্যান্ড, আই ক্যান অ্যানালাইজ, আমি প্রত্যেকটা পার্টস অফ স্পিচ অ্যানালাইজ করতে পারি। এটা তোমার শক্তির সবচেয়ে বড় অংশ, যে আমি প্রত্যেকটা অংশ, শব্দ আমি বাক্যটা বুঝতে বুঝতে পারছি। ওকে। তারপরে আমি অ্যানালাইসিস করতে পারি এটা কি সিম্পল নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড। আমি যদি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড বুঝি, আমি তাহলে এগুলো ট্রান্সফার করে ফেলতে পারবো, ট্রান্সফর্ম করতে পারবো, ইন্টারচেঞ্জ করতে পারবো। আমি তোমার একটিভ, পরে যত বাক্য লেখা আছে, হয়তো এটা একটিভ নাইলে পেসিভ, বাক্যের প্রত্যেকটা অংশই তুমি দেখা যায় এটা হয়তো একটিভে ব্যবহার করা হয়েছে,
নইলে প্যাসিভ ব্যবহার করা হয়েছে, সাবজেক্টকে হয়তো সক্রিয় রেখে করা হয়েছে, নইলে নিষ্ক্রিয় রেখে করা হয়েছে। তারপরে আর হয়তো ন্যারেশন থেকে মাঝে মধ্যে দুই একটা প্রশ্ন আসে। আর কারেকশন নামের যে অধ্যায়টা আছে পুরাটাই, কারেকশন কি আলাদা একটা অধ্যায়? মোটেও না। কারেকশন হলো নাউনের কারেকশন, অ্যাডজেক্টিভের কারেকশন, অ্যাডভার্বের কারেকশন, প্রিপজিশনের কারেকশন, তাই না? তাহলে কারেকশন হলো পুরো ইংলিশ গ্রামার, ওই যে পার্টস অফ স্পিচের যেগুলো পড়ে আসছো সেগুলা, আর হলো তোমার কি সেন্টেন্স। তাহলে আমি সিনপসিসে যে কথাটা বলতে চাই, ইংলিশ গ্রামারের খুব কঠিন, ডিফিকাল্ট, রাফ এন্ড টাফ না ভেবে তুমি যে কাজটা আমরা করতে চাই, আমরা যে প্রক্রিয়ায় আগাবো, আমার প্রথম কাজ হলো প্রথমে আমরা চেষ্টা করব যে উম ইয়ার উপরে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য। কিসের উপরে বলো? পার্টস অফ স্পিচের উপরে। সিম্পল, তোমার একেবারে প্রত্যেকটা পার্টস আছে, আমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, একেবারে ইন ডিটেইল যত ধরনের ভার্ব আছে, ফাইনাইট, নন ফাইনাইট, ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল, কন্টিনিউয়াস ভার্ব, নন কন্টিনিউয়াস ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব, কোয়াসিফিসিভ ভার্ব, এইভাবে করে ভার্বের সাবজেক্টিভ মোড, ওই ভার্ব পড়তে গিয়ে আমরা আবার রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ইফ কন্ডিশনাল অংশগুলো, অর্থাৎ ভার্ব ফাংশনটাকে যদি তুমি ভালো করে পড়ো, ভার্বকে যদি পুরোপুরি ভাবে অ্যানালাইসিস করো, আমার মনে হয় ইনশাল্লাহ পারবে। তাহলে আমরা প্রথমে এই যে ভার্ব, তাহলে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশনটার একটু অ্যানালাইসিস করলাম ভালো করে। কনজাংশন গুলা কি কি? সাবঅর্ডিনেট কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন, আলাদা করে ভাগ করে যদি পড়ে ফেলি তাহলে আমার অলরেডি সিম্পল, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স চিন্তা আর কোনো সমস্যা থাকবে না। কারণ সে কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে সাবঅর্ডিনেট কনজাংশন গুলা থাকে, কম্পাউন্ড সেন্টেন্সে কোঅর্ডিনেট কনজাংশন গুলা থাকে। তাহলে এই যে কনজাংশন, ইন্টারজেকশন, এই তাহলে প্রথম সংগ্রাম থাকবে আমি পার্টস অফ স্পিচ পুরোপুরি ভাবে আমার নিয়ন্ত্রণে আছে। পার্টস অফ স্পিচ বাক্যের অন্তর্গত, অর্থাৎ আমি একটা পত্রিকা পড়ি, আমি একটা গরুর রচনা পড়ি, দ্য কাউ, এ কাউ ইজ এ ফেথফুল অ্যানিমেল, এ কাউ ডিটারমিনার নাউন, ইজ হইল ভার্ব, এ ফেথফুল অ্যানিমেল, আ ফেথফুল, এ ডিটারমিনার, ফেথফুল অ্যাডজেক্টিভ, অ্যানিমেল হলো নাউন। অর্থাৎ আমি ছোট বড় সব জায়গার মধ্যে আমি প্রত্যেকটা আহ, পদ কোন পার্টস অফ স্পিচ এটা জানি, প্রত্যেকটা বাক্য এটা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড না এটা চিনি, কমপ্লেক্স বা কম্পাউন্ড হলে দুইটার অংশের নাম জানি, কমপ্লেক্স হলে কোনটা প্রিন্সিপাল ক্লজ কোনটা সাবঅর্ডিনেট ক্লজ এটা জানি, সাবঅর্ডিনেট ক্লজ হলে এটা কি নাউন ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ না অ্যাডভার্বিয়াল ক্লজ জানি, আমরা একাধিক শব্দ মানে ফ্রেজটা ভালো করে জানি, আমরা এই যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব নাই, এ কাউ ইজ আ ফেথফুল অ্যানিমেল, এ ফেথফুল অ্যানিমেল এটা একটা ফ্রেজ, তাহলে এটা কোন ধরনের ফ্রেজ হবে, নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, এটা সম্পর্কে আমরা জানবো। তারপরে প্রত্যেকটা বাক্য এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ, অ্যাক্টিভে কেন হইলো, প্যাসিভে কেন হইলো না, প্যাসিভে করলে কেমন হয়, এটা যদি একটু অ্যানালাইসিস করি আর ন্যারেশন যদি অ্যানালাইসিস করি, আমার মনে হয় যে ইংলিশ গ্রামার মোটামুটি এর মধ্যেই নিয়ন্ত্রণে আসা সম্ভব। আর এরপরে যে কথাটা বলছি, রেগুলার যে অংশটা আমরা রেগুলার রাখার চেষ্টা করব, সেটা হলো যেটা তোমার টিচারের কোনো কাজ না এখানে, সেটা হলো ধরো এই বছরই কিন্তু নাম্বার জেন্ডার থেকে আসে নাই, নাম্বার জেন্ডার থেকে স্কিপ করছে প্রশ্ন। তো নাম্বার, জেন্ডার, লেটিন অ্যাডজেক্টিভ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, এগুলো ধরো একদম সেন্টেন্স সহ মুখস্থ করা, ফ্রেজিনিটি, ফ্রেজ, ইডিয়মস, তারপর স্পেলিং, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এই যে আমার লেটিন অ্যাডজেক্টিভ যেগুলো মুখস্থ ওকে, হ্যাঁ। তাহলে কি এই আমার কথাই পর্যন্ত শুনছো কিনা? জি স্যার। ওকে, তো দুইটা অংশ, আন্ডারস্ট্যান্ডিং আর মেমোরাইজিং, ঠিক আছে? ওকে, তাহলে এই পর্যন্তই। তো ইনশাল্লাহ যদি পরবর্তী ক্লাসগুলোতে তোমরা ওই যে দুইটা অংশই পাবে আর কি, হ্যাঁ।
মানে আমরা ওই মূলত আমি তাহলে আমার প্রচেষ্টা কোন অংশটা থাকবে বলো, মেমোরাইজিং নাকি আন্ডারস্ট্যান্ডিং এ? আন্ডারস্ট্যান্ডিং। আর স্যার মেমোরাইজিংটা আন্ডারস্ট্যান্ডিং কার কাজ? মেমোরাইজিংটা কার কাজ? আমাদের। আমাদের। তাহলে এই ক্ষেত্রে একটা পরামর্শ দিয়ে রাখতে পারি। মেমোরাইজিং এর জন্য একটা পরামর্শ, লতিফ স্যারের যে ভোকাবুলারি বইটা আছে কিনা? না স্যার। ভোকাবুলারি একটা বই আছে, দেখো ওইটারে যদি তুমি মোটামুটি নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারো, চ্যাপ্টার 1 2 3 4 5 পর্যন্ত যদি হয়, আমার মনে হয় রিটেন এবং প্রিলি দুই জায়গায় সুফল পাইবা। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। স্যারের ভোকাবুলারিটা আর স্যারের গ্রামার বইটাও সংগ্রহ রেখো, আমি ওইটার উপর ফোকাস করে পড়াবো। আমি ধর তুমি সাথে স্যারের বই বা আরো অন্যান্য যে বইগুলো আছে এগুলোর উপর অ্যাডজাস্ট করে পড়লা। ওকে? স্যার আমার একটা কথা ছিল। আমার কথা বুঝছো কিনা? স্যার আমার একটা কথা ছিল। হুম। আম, আমি হচ্ছে মূলত 47-এর প্রাপ্তি, কিন্তু আমি 46 দিয়েছি। যখন 46 প্রিপারেশন নিয়েছিলাম তখন আপনার গ্রামার ব্যাচে ছিলাম, গ্রামার ব্যাচ 16। তো হুম। এখন কি আমার প্রিলি পড়া উচিত নাকি রিটার্ন আপনার যে সামনে রিটার্ন ব্যাচটা আসতেছে ওটাতে ভর্তি হওয়া উচিত? আবার বলো কি? আপনার যে গ্রামার ব্যাচ 16 ছিল না, হুম, হুম, 46-এর জন্য, ওটাতে আমি হুম। মানে ছিলাম আর কি, পড়ছি আপনার কাছে। আমার মনে হয় যে এখন তুমি এখন তোমার জন্য এখন উচিত হবে ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করা। যদি তুমি গ্রামারের উপরে রেগুলার প্র্যাকটিস করো, ক্লাস গুলো রেকর্ডিং যেগুলো সমস্যা এগুলোতে একটু ইমপ্রুভ করো, এমসিকিউ গুলো বেশি বেশি প্র্যাকটিস করো, সাথে এখন কাজ একটাই হবে, এমসিকিউ ডেভেলপ করা। হ্যাঁ, স্যার এবং তাহলে ওই কি যে আপনার হচ্ছে রাইটিং রিটার্ন অংশ, ব্যাচে রাইটিং ভর্তি পার্ট হওয়া ভালো? রাইটিং পার্টটা তুমি ডেভেলপ করতে পারো, আর পাশাপাশি যে ইমিডিয়েট যে পরীক্ষাগুলো আছে না ওইগুলোতে অংশগ্রহণ করো। সামনে যে পরীক্ষাগুলো আছে ওগুলোতে টার্গেট নিয়ে অংশগ্রহণ করো। হ্যাঁ। স্যার যে আপনার রিটার্ন ব্যাচ যে শুরু হচ্ছে এটাতে কি ভর্তি হবো নাকি এটা এখন দরকার নেই? যদি মনে করো যে তোমার প্রিলির অবস্থান ভালো এবং ফ্রি হ্যান্ড রাইটিংটা একটু ডেভেলপ করতে চাও, তাহলে হইতে পারো। ও, ওই রিটেন ব্যাচে কি শুধু ফ্রি হ্যান্ড রাইটিং এর উপরই পড়ানো হয়? ফ্রি হ্যান্ড রাইটিংটারে আবার বেশি ফোকাস করা হবে, কারণ গত বছর আমরা ইংলিশের, আমি অন্য কোনো কথায় রাজি না। ফ্রি হ্যান্ড রাইটিং আছে, ইংলিশ আছে, আনলে নাই। তুমি কোনো প্যাটার্ন কোনো কিছুই দরকার নেই, আমার কাজ হলো আগে ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করা। হ্যাঁ। ঠিক আছে। ওকে, তাহলে ঠিক আছে এই পর্যন্ত ইনশাল্লাহ। হ্যাঁ, স্যার স্যার বলো। প্রিলির ব্যাচের ক্লাস 19 মে থেকে শুরু হবে তাই না? এরকমই, হ্যাঁ, এরকম। আমি পরবর্তীতে আচ্ছা। ইয়ার সাথে নেব। আগে আমি যে পরশুদিন যে ক্লাসটা নেওয়ার কথা, মনে হয় আমার একটা ক্লাস আছে, সেজন্য আমি হয়তো শিওর না নিতে পারবো না। ইনশাল্লাহ একসাথে দেখা হবে। হ্যাঁ, আল্লাহ হাফিজ। ঠিক আছে। আচ্ছা। আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ। তাহলে সামারিটা কি পড়লা আজকে? সামারি কি হলো? সামারি হলো প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখবা ভালো করে। আর কি করবা? হ্যাঁ স্যার। আর স্যার প্রিভিয়াস ইংলিশের জন্য কোশ্চেন দেখা, আমি তারপর আজকে যে সাথে হচ্ছে তিনটা মেমোরাইজিং গ্রামার। পার্টটা। তুমি পুরো রেকর্ডিংটা প্রয়োজন আরেকবার অ্যানালাইসিস করো। কোন কোন, যেমন তুমি আগে 150 ডেজ এর একটা প্ল্যান করো, যে আমি 20 দিন 20 দিন করে 80 দিন 90 দিনের একটা প্ল্যান করো আগে, যে আমি বাংলাদেশে ফের 20 দিনে পরে শেষ করে ফেলবো। বই একটা পড়ে শেষ করে ফেলো এক নাগারে। দেখো না পরিবর্তন আসে কিনা। একবার পুরাটা পড়ে ফেলছো, দেখবা যে তোমার যদি আমি জিজ্ঞেস করি যে এই পৃথিবীতে তুলা উৎপাদন কোথায় বেশি হয়, কিন্তু বলতে পারছো না, কিন্তু তোমার মাথায় আছে যে আমি এটাই জায়গায় পড়ছিলাম। বুঝছো কিনা? তো উম প্রশ্ন করলেই উত্তর হয়তো দিতে পারবো না, কিন্তু আমার মনে পড়েছে যে আমি এটা পড়েছি। এটা একটা বিষয়। আর তাহলে এই ক্লাস শুরুর আগে তোমরা চাইলে মেমোরাইজিং এর অংশটারে একটু ইয়ে করে ফেলতে পারো, বিশেষত লতিফ স্যারের বইয়ের চ্যাপ্টার 1 2 3 4 5 এগুলারে তুমি রেগুলারলি 2 3 ঘন্টা করে, 1 1.5 ঘন্টা করে রেগুলার প্র্যাকটিসের উপর রাখো। তাহলে এই পর্যন্তই, ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, দেখা হবে। আদাব স্যার। আসসালাম, আল্লাহ আসসালামু হাফিজ। হ্যাঁ? আলাইকুম।